ছুঁড়ে ফেলতে চা তারা হলেন বেজন্মা, তাদের জন্মের ঠিক নাই, তারা জারস সন্তান। সম্ভবত একেই বলে দেশপ্রেম। চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একটা ইতিহাস তৈরি করেছে আমাদের বিজিবি প্লাস বাংলাদেশের জনতা, সাধারণ মানুষ, মানে একদম হুড়হুড় করে ঢুকে গেল। একজন সৈনিকের মনোবল যদি চাঙ্গা হয়ে যায়, ভাই মরে যাবো দেশের লাইগা। এটাও তো রাজনৈতিক কত কিছু কিছু অঙ্গভঙ্গি আছে বলে, যেগুলো চালু হয়ে গেছে। এভাবে কথা না বললে এটা রাজনৈতিক নেতা বলে মনে হয় না, ওইভাবে ওই শব্দে কথা বলতে হয়, সুরে। কিন্তু এটা তো বিচার না, এটা তো একটা নাটকের মঞ্চ। আপনি ব্যাপারটা বুঝতে পারছেন না? নাটক হবে, নাটকে অনেককে ফাঁসি দেয় না, তার মানে কি আগে ফাঁসি পরে আইন। বিজেপির চোখ রাঙানি বিএসএফ কে, তা নিয়ে রীতিমতো ঝাঁঝিয়ে উঠল বিএসএফ। প্রসঙ্গত কাঁটাতার দেওয়া নিয়ে ভারত বাংলাদেশ সীমান্ত মালদার বৈষ্ণবনগরের সুখদেবপুর সীমান্তে নতুন করে উত্তেজনা ছড়িয়ে পড়ে বলে জানা গিয়েছে। বিএসএফ কে এবার টেনশন দিচ্ছে আমাদের বাংলাদেশের বর্ডার গার্ড বিজিবি। কয়েকটা জায়গায় বিএসএফ কে বড় রকম শিক্ষা দিল বিজিবি। এই মুহূর্তে পাকিস্তান এবং চীনের বিরুদ্ধে বিদ্রোহ শুরু হয়ে গেছে। একটা কথা ভাবুন, এই যে বাংলাদেশ এপিসোড শুরু হয়েছে, বাংলাদেশে নির্বাচিত শেখ হাসিনা সরকারকে গদিচ্যুত করার পর তারপরে কি হয়েছে আপনারা প্রত্যেকটা ঘটনা জানেন। এই কুলাঙ্গারের এই সাহস বাংলাদেশের মাটিতে কি করে হলো? বাংলাদেশের তরুণ সমাজ, বাংলাদেশের আবাল বৃদ্ধ বনিতা, ধর্মবিরু মানুষের কাছে আমার জিজ্ঞাসা। বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জেগে উঠেছে বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে। কিছুদিন পর বিএনপির আর কিছু করার থাকছে না। থানা পুলিশ বিএনপির পকেটে, থানা পুলিশকে বিএনপি পকেটে রেখে চাঁদাবাজি করছে। সে রাস্তাও বন্ধ হয়ে যাবে, জনগণ আর চাঁদাই দিবে না। আগামী 19 এবং 20 জানুয়ারি বিশেষ কিছু কি ঘটতে যাচ্ছে, বিশেষ কিছু ঘটবে। মানুষের মুখে মুখে এখন এই দুটি তারিখের বিষয় ছড়িয়ে বেড়াচ্ছে, বিশেষ করে সামাজিক যোগাযোগ মাধ্যমে 19 এবং 20 জানুয়ারি নিয়ে অনেক কথা ছড়াচ্ছে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন। সবাইকে স্বাগতম জানাচ্ছি আমাদের আরেকটি নতুন ভিডিওতে। প্রতিদিনের মতো আমি আপনাদের সিরিয়াত ফারুকি। দর্শক, আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে ইতিমধ্যে বুঝতে পেরেছেন কি বিষয়টা নিয়ে কথা বলবো। ভিডিওর শুরুতে আপনারা বেশ কিছু অংশ বিশেষ দেখেছেন, যেখানে বুঝতে পেরেছেন বর্তমানে দেশের যে চলমান পরিস্থিতি, দেশের যে বর্তমান অবস্থান, সেটা নিয়ে আমরা কিছু অংশ দেখে বুঝতে পেরেছেন আজকের ভিডিওটি কতটুকু গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই সবাইকে আমি অনুরোধ করব দেশের বর্তমান পরিস্থিতি জানতে বা দেশের বর্তমান অবস্থা কি সেটা সম্পর্কে জানতে অবশ্যই আজকের ভিডিওটি আপনাদের জন্য অনেক অনেক গুরুত্বপূর্ণ। তাই সবাইকে অনুরোধ করব ভিডিওটি সবাই আশা করে ধৈর্য সহকারে শেষ পর্যন্ত দেখবে। দর্শক, আর বেশি কথা বলছি না, আমরা একটা ভিডিও প্রস্তুতির মাধ্যমে একটু বিস্তারিত দেখে আসবো। তার আগে আপনাকে ছোট্ট একটি অনুরোধ জানিয়ে রাখতেছে, যারা আমাদের ফারুকি অনলাইন ইউটিউব চ্যানেলটিতে এখনো নতুন আছেন, প্লিজ দয়া করে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করেনি তাদের উদ্দেশ্যে একটি কথা বলবো, আমাদের চ্যানেলের সাথে থাকুন, দেখতে থাকুন, দেখতে ভালো লাগবে, ভালোবাসা একদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। আর বেশি কথা বলছি না। ভারতের সাথে বাংলাদেশের দুটো সীমান্তে খুবই উল্লেখযোগ্য দুটো ঘটনা ঘটেছে এবং এগুলো বাংলাদেশের ভবিষ্যতের জন্য, বিশেষ করে ভারতের সাথে সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ মাইলস্টোন হয়ে থাকা উচিত। আমার মনে হয় প্রায় কথাটা বলি যে ভারতকে বাংলাদেশের সাথে তার সম্পর্ক রিয়ালাইন করতে হবে, সেই ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ বার্তা দেয়। একটা হচ্ছে ঝিনাইদহ সীমান্তে হেডলাইন এরকম, কোদলা নদীর 5 কিলোমিটার দখলমুক্ত করার দাবি বিজিবির, বিএসএফ এর অস্বীকার। মানে এখানকার নিউজটা হচ্ছে এইরকম যে মহেশপুর 58 বিজিবি এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বলা হচ্ছে যে এখানে নদীর অংশ ভারতীয় ভূখণ্ডের ভেতরে, এতদিন ভারতীয় সীমান্ত বাংলাদেশের ভূখণ্ডের ভেতরে হলেও এটা ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর দখল করে রাখায় বাংলাদেশিরা প্রবেশ করতে পারতো না। বাংলাদেশের জেলেরা মাছ ধরতে নামলে বাধা দিত বিএসএফ। নদীর ওই 5 কিলোমিটার অংশে এখন যে কোনো বাংলাদেশি নামতে পারবেন বলে আশ্বস্ত করেছে বিজেপি। যদিও বিএসএফ ভারতীয় গণমাধ্যমের সংবাদে বিজিবি এই দাবি নাকচ করেছে এবং বলা হচ্ছে বিএসএফ এর পক্ষ থেকে। মানে এখানে যে তথ্যটা আমরা পাই, একটা নদীর একটা অংশ ভারত থেকে বাংলাদেশে ঢুকেছে, আবার ভারতে গেছে, কিন্তু বাংলাদেশের মধ্যে যে ঢুকেছে এটা 4.8 কিলোমিটার অংশ। 61 সালে প্রণীত বাংলাদেশ ভারত মানচিত্র অনুসারে কোদলা নদীর ওই 4.8 কিলোমিটার অংশ বাংলাদেশ সীমান্তের শূন্যরেখার অভ্যন্তরে অবস্থিত। কিন্তু এখানে যেহেতু মানুষ কম থাকে, এই জন্য বিএসএফ এটাকে নিয়ন্ত্রণ করতে পারে বলা হয়েছে, কিন্তু আমাদের এখন বিজিবি সেটা নিয়ন্ত্রণে নিয়েছেন এবং সেখানে নিয়ন্ত্রণে রাখার জন্য তারা জনবল বৃদ্ধির পাশাপাশি যন্ত্রচালিত বোট ও দ্রুত টহলের জন্য অল টেরেন ভেহিকল বরাদ্দ করছে। এবং এখানে যারা বাসিন্দা আছেন তারা বলছেন যে এটা তাদের নিয়ন্ত্রণে এসছে। কিন্তু পিটিআই আনন্দবাজারের
বরাত দিয়ে ভারতীয় গণমাধ্যম বলছে কোদলা নদীর 5 কিলোমিটার উদ্ধারের বিজিবির দাবিটি সত্য নয়। বিএসএফ এর তরফে বিজিবির এই দাবিকে দায়িত্ব জ্ঞানহীন বলে মন্তব্য করা হয়েছে। এখানে ওরা আবার 75 সালের চুক্তির কথা বলছে, যেটা ভারতীয় ভূখণ্ড হিসেবে নাকি তাদের কাছে গেছে। এটা হলো একটা খবর। এবং আমি আনন্দবাজারের নিউজটাও দেখলাম, সেখানে রীতিমতো ওরা একটা ভিডিও রেফারেন্স দিচ্ছে যেখানে মানুষজন ওখানে নামছে এবং আনন্দ করছে এরকম বলা হচ্ছে, কিন্তু তারা এটা ঠিকঠাক মতো ভেরিফাই করতে পারেনি এরকম তথ্য দিয়েছে। এই হচ্ছে ব্যাপার। ওরা বলছে বাংলাদেশে একাধিক সংবাদ মাধ্যমে প্রচারিত ভিডিও দেখা যায় মাটিলা গ্রামের ওই নদীতে অনেকে মাছ ধরছেন, কেউ কেউ স্নান করছেন। দাবি করা হয় নদীতে বাংলাদেশের দখল প্রতিষ্ঠিত হওয়ার পর এটা আনন্দ উচ্ছ্বাসের দৃশ্য। তো তারা একটা ভিডিও দেখিয়েছেন, আমার চোখে অবশ্য ভিডিওটি পড়েনি। আনন্দবাজার যেহেতু বলেছে এটা দেখানো হয়েছে, তারা এটা ভেরিফাই করতে পারেনি। তার মানে আমাদের বিজিবির যে দাবি সেটা সঠিক। ভারতীয় বা ভারতের অধিকারে থাকা কোনো একটা ভূখণ্ড বা নদী, সেটার মধ্যে গিয়ে বাংলাদেশিরা এরকম করছে, এটা হবার কোনো কারণ নেই। সুতরাং আমাদের বিজিবির দাবিটাকে আমরা সঠিক বলে ধরে নিতে পারি, অবশ্যই সেটা। একই সাথে একই রকম সময় চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে একটা ঘটনা ঘটেছে। সীমান্তের বেড়া নির্মাণ নিয়ে যেটা আইন লঙ্ঘন করে হচ্ছিল, বাংলাদেশ এখানে বিজিবি বাধা দিয়েছে। শুধু সেটা না, এই ছবিটাতে আপনারা খুব স্পষ্টভাবে দেখতে পাচ্ছেন যে সীমান্তে যখন উত্তেজনা চলছে, এটা খুব ইন্টারেস্টিং, খুব উত্তেজনা চলছে, যে কোনো সময় দুই পক্ষের মধ্যে গোলাগুলি হতে পারে, কিন্তু সেখানে গ্রামবাসী শত শত গ্রামবাসী গিয়ে জড়ো হয়েছেন। এটা তাদের গোলাগুলি শুরু হয়ে গেলে তাদের মৃত্যু ঝুঁকি আছে, তারপর তারা গেছেন। এটা হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়। তার মানে আমাদের বিজিবি, এক নতুন বিজিবিকে আমরা দেখতে পাচ্ছি, এবং আমাদের জনগণও সেই বিজিবির পাশে দাঁড়িয়ে আমাদের সীমান্তে সিরিয়াসলি কাজ করছে, জীবনের ঝুঁকি নিয়ে। তাদের হাতে অস্ত্র নেই, তারা মারা পড়তে পারে, কিন্তু তারা দাঁড়াচ্ছেন। এই দুটো ঘটনাকে আমরা একটু সিরিয়াসলি দেখতে চাই, এবং আমরা বর্তমানে নতুন বাংলাদেশ, স্বাধীন বাংলাদেশ, মানে এই যে আমরা স্বাধীনতা বলি, দ্বিতীয় স্বাধীনতা বলি, আবেগের উচ্ছ্বাস আছে অবশ্যই। আমাদের স্বাধীনতার সাথে এটা তুলনীয় নয়। ওটা যে ইন্টেন্সিটি ছিল, ওটা যে সিভিয়ারিটি ছিল, ওই ফাইটটা যত টাফ ছিল তার সাথে না। কিন্তু এটাও সত্য কথা যে আমরা তো আসলে শেখ হাসিনার অধীনে কার্যত ভারতের উপনিবেশে পরিণত হয়েছিলাম। আমরা ভারতের উপনিবেশে পরিণত হয়েছে শুধু না, ভারতের কলোনির বাইরে এটা মানে আওয়ামী লীগেরও কলোনিতে পরিণত হয়েছিল। এটা আওয়ামী লীগের লোকজন এই দেশকে কলোনির মতো করে ব্যবহার করেছে বলেই এই রাষ্ট্রের সম্পদ লুট করে বিদেশে নিয়ে যেত। মানে কলোনি মানুষ করে এই কারণে যে ওখানকার সম্পদ সে লুট করে তার নিজের দেশে নিয়ে যায়। সো বাংলাদেশ আওয়ামী লীগের নিজের দেশ না, বিভিন্ন উন্নত দেশ, কানাডা, মিডল ইস্টের ইউএই, তারপরে মালয়েশিয়া, আমেরিকা, ইউরোপের বিভিন্ন দেশ, মানে বিভিন্ন উন্নত দেশার্থে তাদের মূল রাষ্ট্র, তাদের দেশ। যেমন ব্রিটিশ এখানে এসেছিল, এসে এখানকার সম্পদ লুট করে নিয়ে চলে গিয়েছিল, তারা ঠিক তাই করতো। সো বাংলাদেশ কার্যত উপনিবেশ ছিল আওয়ামী লীগের লোকজনের এবং ভারতের। সো আমাদের এক ধরনের স্বাধীনতার বোধ তৈরি হয়েছে, এবং এই স্বাধীন দেশের স্বাধীন সময়ে আমাদের সীমান্ত রক্ষীরা তাদের আত্মমর্যাদা নিয়ে দাঁড়াচ্ছে ভারতীয় বাহিনীর বিরুদ্ধে। সেটা অবৈধ কাঁটাতারের বেড়া দেয়া হোক, অথবা আমাদের বৈধ যে নদী আমাদের সীমান্তের অভ্যন্তরে, সেটার অধিকার ফিরে পাওয়ার ক্ষেত্রে হোক। একই সাথে জনগণ, এটা খুব জরুরি, নাগরিক হয়ে উঠছেন। জনগণ, আমি আগেও একদিন মানে ওই সময় খুব কথাটা বলতাম যে একটা বন্যা হলো তত্ত্বাবধায়ক সরকার ক্ষমতায়, অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর, তখন মানুষের যে অবিশ্বাস্য উচ্ছ্বাস এবং সাড়া, সেটা প্রমাণ করে যে আমরা বাংলাদেশকে নিজের রাষ্ট্র বলে মনে করছি। শেখ হাসিনার সময় ব্যাপারটা এরকম ছিল, আমরা তার জাস্ট কৃতদাস, তিনি, এটা তার দেশ, তিনি আমাদেরকে দয়া করে থাকতে দিয়েছেন। কিন্তু আমরা তার পতন এবং পালিয়ে যাবার পর থেকে নিজেদেরকে নাগরিক মনে করছি। সো আমরা এই রাষ্ট্রটার সুরক্ষা আমাদের নাগরিকদেরও হাতে, এমনকি সেটা অপরপক্ষের বন্দুকের সামনে বুক পেতে দিয়ে হলেও। সেই একটা চমৎকার প্রদর্শনী আমরা আসলে এবার দেখলাম। একটা কথা খুব জরুরি যে একটা দেশের আত্মমর্যাদাশীল হয়ে উঠতে হয়। সীমান্তে যখন তখন মানুষ হত্যা করা হয়, আমরা কিছু টু শব্দ করি না। এই শেখ হাসিনার সময় রাদার শেখ হাসিনার মন্ত্রীরা বাংলাদেশিদেরকে দোষ দিয়েছে, আমরা সীমান্তে যাই কেন, চোরাচালান করে কেন, ইত্যাদি ইত্যাদি। অথচ চায়না, পাকিস্তানের কথা বাদই দেই, তাদের সামরিক শক্তি ভারত
কে সেসব ক্ষেত্রে ভয় পাওয়ায় কোনো সন্দেহ নেই। আমি নিউক্লিয়ার ওয়েপনের কথা বলছি না, চায়নার সাথে তো কোনো তুলনাই হয় না। চায়না এখন আমেরিকার সাথে তার মিলিটারি হার্ডওয়্যারের শক্তি নিয়ে টেক্কা দিতে চায়। আমি পাকিস্তানের কথা বলছি, মানে গ্লোবাল ফায়ার পাওয়ার ইন্ডেক্স যেটা আছে, যেখানে কনভেনশনাল ওয়েপন মানে নন নিউক্লিয়ার ওয়েপনের যে র্যাঙ্কিং আছে, তাতে ভারত হলো আমেরিকা, রাশিয়া, চায়না, তারপরে ভারত, 4 নম্বর। পাকিস্তান কিন্তু 9 নম্বর ওই তালিকায়, সুতরাং পাকিস্তানও খুব পিছিয়ে না। কিন্তু এটা শুধু সামরিক শক্তির কথা না, নেপাল তো বাংলাদেশেরও অনেক পিছনে। তো নেপালের সাথে সীমান্তে তো ভারত এটা করে বেড়ায় না। একবার হয়েছিল, তখন তীব্র প্রতিবাদের মুখে অজিত দোভালকে ক্ষমা চাইতে হয়েছিল নেপালের কাছে, দুঃখ প্রকাশ করতে হয়েছিল। শুধু সেটা না, বর্ডার নিয়ে ডিসপিউট আছে নেপালের কালাপানি বিপুলেখ এলাকাটা নিয়ে। নেপাল তার নিজের মানচিত্রে সেটা অন্তর্ভুক্ত করে বার্তা দিয়েছে, এটা ভারতের দখলে আছে, কিন্তু এটা না, নেপালের দাবি ছাড়ছে না, এবং সেটা সে তার মানচিত্র অন্তর্ভুক্ত। বাংলাদেশের ভবিষ্যৎ নিয়ে আন্তর্জাতিক বিশেষজ্ঞরা বড় প্রশ্ন চিহ্ন কিন্তু তুলে দিয়েছেন। কি হয়েছে আসল বিষয়টা বিস্তারিত যদি আপনারা শোনেন, তাহলে বুঝবেন জো বাইডেন যখনই মোহাম্মদ ইউনূসের থেকে হাত তুলে নিতে শুরু করেছেন, ঠিক তখনই বাংলাদেশ ইস্যুটা সম্পূর্ণভাবে টেক ওভার করে নিয়েছেন ডোনাল্ড ট্রাম্প। আর এই ডোনাল্ড ট্রাম্পের প্রথম স্টেপ, বাংলাদেশ থেকে বাইডেন নিয়োজিত কূটনীতিবিদকে বাংলাদেশ থেকে সরিয়ে দেওয়া। পরিবর্তে যাকে পাঠানো হলো তার ট্র্যাক রেকর্ড যদি আপনারা শোনেন, তাহলে নিঃসন্দেহে আপনাদের চোখ কপালে উঠতে বাধ্য। অর্থাৎ বাংলাদেশ নিয়ে আমেরিকার পররাষ্ট্র নীতি যে নতুন দিকে যাচ্ছে, তা কিন্তু এই সিদ্ধান্তের পর আরো একবার শিলমোহর পড়ে গেল। আপনারা অনেকেই বলছিলেন ডোনাল্ড ট্রাম্প এসে কি করবে। জো বাইডেন যেভাবে বাংলাদেশকে নিয়ে ষড়যন্ত্র করেছে, তা যে ডোনাল্ড ট্রাম্পও জানে, তা কিন্তু এই ধরনের স্টেপ এবং তার যে সভা পারিষদগণ তিনি সাজিয়েছেন, তাতে পরিষ্কারভাবে বোঝা যাচ্ছে তিনি বাংলাদেশ ইস্যুতে অত্যন্ত কঠিন এবং কঠোর এক পদক্ষেপ আগামী 3 থেকে 4 মাসের মধ্যে নিতে চলেছেন। এবং পুরো বিষয়টা হলো ভারতের জয় সংকটের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের মিটিং এর পর। অর্থাৎ একাধিক বিষয় যদি আপনারা পরপর সাজান, তাহলে দেখবেন সম্পূর্ণভাবে মোহাম্মদ ইউনূসের যে দিন ঘনিয়ে এসছে, তা কিন্তু বোঝাই যাচ্ছে। এই ভিডিও বিস্তারিত শোনার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট আপনাদের করছি। আপনারা অনেকেই আমাকে মেসেজ করে বলছেন এই চ্যানেলের নোটিফিকেশন আপনাদের কাছে যাচ্ছে না, তাই চ্যানেলটি যদি একটু সাবস্ক্রাইব করে রাখেন, কিংবা ইউটিউবে গিয়ে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল সার্চ করেন, তাহলে আমাদের ভিডিও নিয়মিত আপনাদের কাছ অব্দি যাবে। আমি আশা করব আপনারা চ্যানেলটিকে একটুখানি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। যাই হোক, এবার আসল কথায় ফিরি। জো বাইডেন কি করেছিলেন? জো বাইডেন বাংলাদেশের জন্য এক কূটনীতিবিদকে নিয়োগ করেছিলেন কিছুদিন আগে। পিটার হ্যাসের যে দায়িত্ব, এই পিটার হ্যাসের দায়িত্ব শেষ করার পর জো বাইডেন নিয়োগ দিয়েছিলেন ডেভিড মিলিকে। কিন্তু হঠাৎ করেই দেখা যায় ডেভিড মিলির বাংলাদেশে আসা আটকে দিয়েছে আমেরিকার সেনেটররা। কারণটা কি? দেখুন, আমেরিকার যদি স্ট্রাকচারটা দেখেন, তাহলে দেখবেন আমেরিকার দুটো কক্ষ আছে। উচ্চ কক্ষকে বলা হয় সেনেট এবং নিম্ন কক্ষকে বলা হয় কংগ্রেস। আর সেনেট এবং কংগ্রেসের প্রতিনিধিদের নিয়ে গঠিত হয় কংগ্রেশনাল বডি। আর এই কংগ্রেশনাল বডি অনুমতি দিলেই এই কূটনীতিবিদরা কিন্তু অন্য দিকে নিয়োজিত হন। আর এই কংগ্রেশনাল বডি কিন্তু এখন ডোনাল্ড ট্রাম্পের দখলে। অর্থাৎ ডোনাল্ড ট্রাম্পের যে পার্টি, তা কিন্তু কার্যত সেনেট এবং কংগ্রেস উচ্চকক্ষ এবং নিম্ন কক্ষে কন্ট্রোল নিতে শুরু করে দিয়েছেন। আর কন্ট্রোল নিয়ে তারা জো বাইডেনের যে নিয়োগ দেওয়া মিলিকে, অর্থাৎ ডেভিড মিলিকে বাংলাদেশ থেকে সরিয়ে দিতে বাধ্য হয়েছেন। পরিবর্তে অন্তর্বর্তীকালীন কূটনীতিবিদ হিসাবে বাংলাদেশে আসছেন জেকবসন। আর এই জেকবসন যখন বাংলাদেশে আসছেন, তখন তাকে ঘিরে একাধিক প্রশ্ন কিন্তু আন্তর্জাতিক মহলে উঠতে শুরু করে দিয়েছেন। কারণ এই জেকবসন অন্তর্বর্তীকালীন কূটনীতিবিদ হলেও এর যা ট্র্যাক রেকর্ড, নিঃসন্দেহে ডোনাল্ড ট্রাম্প এই জেকবসনকে বাংলাদেশের রাজনীতিতে পরিবর্তিত সময়ে কাজে লাগাবে, তা কিন্তু বলাই চলে। এই ঘটনা কি ইতিহাসে এর আগে হয়েছে? নিঃসন্দেহে হয়েছে। কিন্তু ফিরে যেতে হবে আপনাকে 17 বছর আগে। 17 বছর আগেও বাংলাদেশে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার ছিল। সে সময় 2007 থেকে 8 সালে বাংলাদেশে আমেরিকার রাষ্ট্রদূত ছিলেন প্যাট্রিসিও বুকিনেস।
আর এই প্যাট্রিসিও বিউটিনেস সরিয়ে দিয়ে পরবর্তীকালে এফ মরিয়াতিকে কিন্তু নিয়োগ দেওয়া হয়েছিল আমেরিকার পক্ষ থেকে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারকে আমেরিকা প্রশাসন কিন্তু আবার একইভাবে ট্রিট করলো এবছর, ঠিক যেভাবে 17 বছর আগে আমেরিকা প্রশাসন করেছিল। যদিও সে সময় এই মরিয়াতো কিন্তু আসেননি, তার বদলে রাষ্ট্রদূতের দায়িত্ব সামলেছিলেন গীতা পাসি। অর্থাৎ বাংলাদেশের রাজনীতি হুবহু 17 বছর পরে একদম অনুকরণ একটা রাজনীতির চাল দেখলো আমেরিকার পক্ষ থেকে। এবার জেকাবসনকে কেন নিয়োগ দিল ডোনাল্ড ট্রাম্পের সরকার সেটা একটু আপনাদের বলে দিই। জেকাবসন হলো অত্যন্ত পেশাদার একজন কূটনীতিবিদ। এই জেকাবসন বিশ্বের এমন এক কিছু বিভিন্ন শ্রেণী পেশার মানুষ জেগে উঠেছে বিএনপির চাঁদাবাজির বিরুদ্ধে। কিছুদিন পর বিএনপির আর কিছু করার থাকছে না। থানা পুলিশ বিএনপির পকেটে, থানা পুলিশকে বিএনপি পকেটে রেখে চাঁদাবাজি করছে। সে রাস্তাও বন্ধ হয়ে যাবে, জনগণ আর চাঁদাই দিবে না। মানুষের মধ্যে আমরা এরকম সচেতনতা জাগ্রত করছি, বিএনপি হ্যাডাউন দেখাবে, জোর করে চাঁদা নেবে, আপনাকে হুমকি ধমকি দিবে, আপনি চাঁদাই দিবেন না, উল্টো ওদেরকে ধরে বেঁধে রাখবেন। দর্শক, এজন্য সব শ্রেণী পেশার মানুষকে জেগে উঠতে হবে। বিএনপি চাঁদা নিচ্ছে কার থেকে? অটোরিক্সা ড্রাইভার, সব জায়গা থেকে, কবরস্থান থেকে শুরু করে টেম্পো স্ট্যান্ড, কোন জায়গায় নেই, সবজি বাজার, গরুর হাট, ছাগলের হাট, উত্তর খামার, সব জায়গা থেকে তারা চাঁদা নিচ্ছে। কিন্তু প্রত্যেক শ্রেণী পেশার মানুষ যদি জেগে ওঠে, তাহলে যে না আমরা চাঁদা দিব না, আমরা আমাদের কাছে বিএনপি চাঁদা চাইলে আমরা ছাত্রদের ডাকবো, জামাত শিবিরকে ডাকবো, পুলিশের কাছে যে থানা ঘেরাও করব, যে চাঁদাবাজদেরকে ধরতে হবে, ইউএনও অফিসে গিয়ে ঘেরাও করব। সবজি বাজারের সবাই, সব ব্যবসায়ী যদি এক হয়ে চাঁদাবাজদের বেঁধে রাখেন, তারপরে যদি জামাত শিবির, শিক্ষার্থী এদেরকে খবর দেন, বা ইউএনও থানা বসে এদেরকে খবর দেন, এরকম কিছুদিন করতে পারলেই দেখবেন যে বিএনপির ওই লোকজন আর কিছু করার থাকছে না, তারা চাঁদাবাজি বন্ধ করে দিতে বাধ্য হবে। এবং জামাতের এক নেতা তো বলেছে যে বেশি বাড়াবাড়ি করলে তালিকা ছেড়ে দিব চাঁদাবাজদের। তালিকা ছাড়বে, সোশ্যাল মিডিয়া আমরা লিখবো, বলবো, ওরা সামাজিকভাবে অপমানিত হবে, লাঞ্ছিত হবে। দর্শক, আপনারা আমাদের সাথে আছেন কিনা বলবেন যে আমরা কিন্তু চাঁদাবাজির বিরুদ্ধে কথা বলছি, জনগণকে চাঁদাবাজি থেকে বাঁচানোর চেষ্টা করছে, আর কিছু নয়। এখানে বিএনপি ধ্বংস করার উদ্দেশ্য না, যেহেতু চাঁদাবাজিটা করছে এই মুহূর্তে অনলি বিএনপি, কারণে বিএনপির নাম বলছে। বিএনপি চাঁদাবাজি থেকে ফিরে আসলে বিএনপির উপর এই বিষয়ে আমরা একটা কথাও বলবো না, কারণ তারা ফিরে এসেছে। দর্শক, একটা খবর, এটা আমাদের জন্য অনুপ্রেরণা, এভাবেই আমাদেরকে এগিয়ে যেতে হবে। চাঁদাবাজি বন্ধের দাবিতে ইউএনওর কার্যালয় ঘেরাও করে রিকশা চালকদের বিক্ষোভ। এটা একটা উদ্যোগ, এভাবেই করতে হবে। রিকশা চালক, অটো চালক, বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এভাবে ইউএনও কার্যালয় ঘেরাও করবে, ওসি থানা ঘেরাও করবে, এভাবে চাঁদাবাজদের, মানে তারা বলে দিচ্ছে আমরা চাঁদা দিব না, বরং যারা আমাদের কাছ থেকে চাঁদা নিচ্ছে তাদেরকে গ্রেপ্তার করে ব্যবস্থা নেই, ঘেরাও। এভাবে যদি সব শ্রেণী পেশার মানুষ ঐক্যবদ্ধ হতে পারে, যে যার জায়গা থেকে, চাঁদাবাজি বন্ধ হবে। তবে এটা হাসিনা সরকার নয়, সবকিছু ম্যানেজ করে ফেলবে, জনগণ যতই প্রতিরোধ করুক কাজ হবে না, এটা সেই যুগ নয়। জনগণ রুখে দাঁড়াতে পারলে, জামাত শিবির, শিক্ষার্থীরা রুখে দাঁড়াতে পারলে, যার যার অবস্থান থেকে রুখে দাঁড়াতে পারলে, এই চাঁদাবাজরা লেজ গুটিয়ে পালিয়ে যাবে বলে আমরা বিশ্বাস করি। তো এখন যে ঘটনাটা আমরা বিশ্লেষণ করছি, এটা আমাদের জন্য এক্সাম্পল, এটা অনুসরণ করতে হবে, এটার সোর্স ধরে সামনে এগিয়ে যেতে হবে। চাঁদাবাজি বন্ধের দাবিতে বগুড়ার শেরপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় ঘেরাও করে বিক্ষোভ করেছেন ব্যাটারি চালিত অটোরিকশা চালকরা। মঙ্গলবার 7 জানুয়ারি বেলা 12টার দিকে ঢাকা বগুড়া মহাসড়কে ঘণ্টাব্যাপী অবরোধ করে কর্মসূচি পালন করেন তারা। এ সময় মহাসড়কের উভয় পাশে অসংখ্য যানবাহন আটকে পড়ে 3 কিলোমিটার এলাকা জুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়। এতে চরম দুর্ভোগে পড়েন দূরপাল্লাগামী যাত্রীরা। তো এভাবে প্রয়োজনে রাস্তা অবরোধ করতে হবে। জনগণের ভোগান্তি এটা সাময়িক, দীর্ঘমেয়াদে জনগণ চাঁদাবাজি থেকে মুক্তি পাবে। কর্মসূচিতে অংশ নেওয়া বেশ কয়েকজন অটোরিকশা চালক জানান, বিগত 5 আগস্ট ছাত্র জনতার গণঅভ্যুত্থানে আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকার পতন ঘটে। এরপরে এই উপজেলায় চলাচলকারী প্রায় 4000 অটোরিকশা থেকে চাঁদা আদায় বন্ধ হয়ে যায়। এছাড়া অন্যান্য পরিবহন থেকেও চাঁদা আদায় বন্ধ হয়ে যায়। খেয়াল করেন,
অনন্য পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধ, কিন্তু বর্তমানে স্থানীয় একটি প্রভাবশালী মহল এই সেক্টরটি নিয়ন্ত্রণ নিয়ে বিগত 19 ডিসেম্বর থেকে আবারও প্রতিদিন হাজার হাজার টাকা চাঁদা আদায় শুরু করেছে। এখন স্থানীয় আরেকটি প্রভাবশালী মহল কারা বুঝতে বাকি আছে যে এরা বিএনপি, কোনো বাকি নেই। বিএনপির লোকজন 19 ডিসেম্বর থেকে এই খাতে চাঁদাবাজি শুরু করেছে। এক দল খাইছে আর এক দল খাওয়া শুরু করেছে। এতে চালকদের মধ্যে তীব্র ক্ষোভের সঞ্চার হয়েছে। এরও ধারাবাহিকতায় তারা মঙ্গলবার দুপুরে চাঁদা বন্ধের দাবি জানিয়ে ইউএনও কার্যালয়ে ঘেরাও করে কর্মসূচি দিয়েছেন বলে জানা যায়। ভুক্তভোগী মজনু মিয়া অভিযোগ করে বলেন, আমার অভাবের সংসার, তাই কোনো উপায় না পেয়ে পেটের দায়ে ভাড়া নিয়ে অটোরিকশা চালাই, কিন্তু রাস্তা নামলে প্রতিদিন 40 টাকা করে চাঁদা দিতে হয়। এটা আমাদের উপর বোঝা হয়ে দাঁড়িয়েছে। চাঁদাবাজদের নিকট থেকে মুক্তি চান বলে মন্তব্য করেন তিনি। হাশেম আলী নামের এক অটোরিকশা চালক বলেন, আওয়ামী লীগ সরকার পতনের পর দীর্ঘ সময় পরিবহন থেকে চাঁদা আদায় বন্ধ ছিল, কিন্তু হঠাৎ করে আবার এই চাঁদা আদায় শুরু হয়। অনেক কষ্টে রয়েছে, তাই প্রতিবাদ জানাতে রাস্তায় নেমেছি। জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আশিক খান বলেন, পৌরসভা থেকে টার্মিনাল ইজারা নেওয়া হয়েছে, সেখানে প্রতি অটোরিকশার জন্য 10 টাকা নির্ধারণ করে দেওয়া হয়েছে। এর বাইরে আর কোনো টাকা নেওয়ার সুযোগ নেই। বাড়তি টাকা নেওয়া হলে আইন অনুযায়ী কঠোর পদক্ষেপ নেওয়া হবে। দর্শক, এভাবে রাজপথে নামতে হবে, প্রতিজ্ঞা করতে হবে যে না, আমরা নীরবে নিভৃতে এই বিএনপির চাঁদাবাজি মেনে নিব না, 1 টাকাও চাঁদা দিব না। নিয়ম অনুযায়ী যে 10 টাকা দেওয়ার কথা, এর বাইরে আমি 1 টাকাও চাঁদা দিব না, তাই যে আসুক না কেন। এই জন্য বলবো, আপনারা ইউএনওর নাম্বার রাখবেন। ওসি বিএনপির কথায় চলে জানি, ইউএনওর নাম্বার রাখবেন। এখনকার বিষয়, শেখ হাসিনার অজ্ঞাতবাস শেষ হওয়ার পথে তিনি জেগে উঠেছেন। অজ্ঞাতবাস শব্দটির ব্যবহার বোধহয় ঠিক হলো না, কারণ 5 আগস্টের পর থেকে গত প্রায় 5.5 মাস তিনি যে ভারতে আছেন, দিল্লির লুটিয়েন্সে আছেন, ভারত সরকারের অতিথি হয়ে, এই খবরটি দেশে বিদেশে কারো অজানা নেই আজ। তবু তার এই থাকাটা ছিল রাজনীতির কোলাহল থেকে দূরে, অনেকটা নিজের মধ্যে, নিজের গহনে ডুবে থাকা। সেই হিসেবে নির্জন বাস শব্দটি এটাই বোধহয় ব্যবহার করা বেশি সঙ্গত, অন্তত অজ্ঞাতবাসের তুলনায়। এখন সেই নির্জন বাসের পালা সাঙ্গ করে তিনি ফিরে আসছেন জন অরণ্যে, তার নিজের পূর্ণ জগতে, রাজনীতির জগতে। এর আগে অবশ্য আমেরিকায় রেকর্ডেড ভাষণ দিয়েছেন, আরো দু একটি জায়গাতে বিশেষ কোনো প্রেক্ষিতে তিনি কিছু বার্তা পাঠিয়েছেন। কিন্তু দেশ বিদেশের সাধারণ আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে ভার্চুয়াল মিটিংয়ে যোগ দিয়ে বক্তব্য রাখা দেশ ছাড়ার পর এই প্রথম। কেন এতদিন তিনি চুপ করেছিলেন এবং কেনই বা আস্থার নীরবতা ভেঙে এই নেতাকর্মীদের সম্বোধন করা? তার বড় কারণ, দেশের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক পরিমণ্ডলের ব্যাপক পরিবর্তন হয়েছে ইতিমধ্যে বাংলাদেশে, এবং সে পরিবর্তন কিন্তু ভালোর দিকে নয়, বরং ভীষণই খারাপের দিকে। জুলাই আগস্টে কম হোক বেশি হোক, আওয়ামী লীগের বিরুদ্ধে একটা বিদ্বেষ ভাব জনমনে ছিল। দেশের নাগরিক অধিকার নিয়ে যেসব অভিযোগ উড়ে বেড়াচ্ছিল, হয়তো তার অনেকটাই মিথ্যে, কিন্তু কিছুটা হলেও সত্য ছিল, এবং সেইটুকুকে ফুলিয়ে ফাঁপিয়ে অনেক বড় করা হয়েছে, যার জন্য অনেক সাধারণ অরাজনৈতিক মানুষ তারাও পর্যন্ত ভেবেছিলেন সেসব অভিযোগ আর থাকবে না। বাংলাদেশ সেখানে সরকার বদল হয়ে গেলে বৈষম্য বিরোধী ছাত্ররা যে কারণে আন্দোলন করেছে, সেটা হতে পারলে আওয়ামী লীগ বিরোধী একটা শক্তি তার জন্য প্রকট হচ্ছিল, এবং সেই সময় শেখ হাসিনা কিছু বলার মতো পরিস্থিতি ছিল না, বা বললেও কেউ হয়তো ততটা শুনতো না। কিন্তু যত দিন যেতে লাগলো ইউনূস সরকারের ব্যর্থতা তত প্রকট হতে থাকলো। যেসব আদর্শ ছিল বাংলাদেশের মানুষের, বাঙালি সংস্কৃতির প্রাণ ভোমরা,
সেসব আদর্শ এক এক করে খুন হতে থাকলো। যে বিশৃঙ্খল ও শৃঙ্খল জনতা নতুন দেশের স্বপ্ন দেখিয়েছিল মানুষকে, যত সময় যেতে থাকলো তত মানুষ দেখলো যে সেই স্বপ্নটা ছিল মুখোশ মাত্র, তার আড়ালে ষড়যন্ত্রকারীর কুৎসিত বিভৎস মুখ। ভারতকে শত্রু করে তোলা শুরু হলো প্রথম দিন থেকেই। ইউনূস সাহেব শুরুই করে দিয়ে দিলেন সেভেন সিস্টার্স আমরা শান্ত থাকতে দেব না। তারপরে মিত্র করা হতে থাকলো পাকিস্তানকে। 53 বছর পরে পাকিস্তানের জাহাজ এসে নামলো বাংলাদেশের চট্টগ্রামে, এবং তার 2 মাসের মধ্যেই, মানে 5ই আগস্ট বঙ্গবন্ধুর মূর্তি ধ্বংস হলো, আর তার 2 মাসের মধ্যে নোবেলজয়ী প্রধান উপদেষ্টা সগর্বে ঘোষণা করলেন 71-এর ইতিহাস মুছে দেয়া। বাংলাদেশ ইসলামী দেশ বটে, তবে সেই ইসলাম চরমপন্থী ওয়াহাবি ইসলাম নয়। নরম সরম সবুজ প্রাণের নরম যে সবুজ বাংলা, সেই বাংলার মতো সবুজ প্রাণের ইসলাম, এটাই ছিল বাংলাদেশের ইসলাম। সঙ্গীত যার মজ্জায় ছিল সুফি, বাউল, ভাটিয়ালি। সঙ্গীত যে দেশের প্রাণের আরাম, মনের শান্তি, সেখানে সঙ্গীতকে ইসলামের বিরোধী বলে বর্জন করার চেষ্টা হলো, এবং সে চেষ্টা এখনো চলছে। মাজারের ওপর আঘাত হতে থাকলো, এর বিরুদ্ধে মানুষের ক্ষোভ বাড়তে থাকলো। ধর্ম হিন্দুর মন্দির আক্রান্ত হতে থাকলো, মানুষ আরো ক্ষুব্ধ হতে থাকলো। শিল্প সংস্কৃতির উপরে একদিকে আক্রমণ, আর এই আক্রমণের সঙ্গে আক্রান্ত হলো মানুষের জীবন জীবিকা। আইন শৃঙ্খলা চৌপাট, কলকারখানা বন্ধ, অবাধ তোলাবাজি, বেকারের সংখ্যা বাড়ছে হু হু করে, মানুষের হাতে কাজ নেই, জিনিসপত্র অগ্নিমূল্য। 15 বছর ধরে তিল তিল করে যে বাংলা গড়ে তুলেছিলেন বাংলাদেশকে শেখ হাসিনা, সে বাংলাদেশ ধ্বংস হতে থাকলো। সরকারের নজর নেই এদিকে। তারা মানুষের বেঁচে থাকার জন্য যে জিনিসগুলি দরকার, জরুরি, সেদিকে নজর না দিয়ে সংস্কার কমিশন, শেখ হাসিনার বিচার, ভারত বিরোধিতা, পাকিস্তান প্রেম, মৌলবাদী শাসন কায়েম করা, এসব বিষয় নিয়ে ব্যস্ত। মানুষের ক্ষোভ বিক্ষোভ দিন দিন বাড়ছে। এতদিনে শেখ হাসিনা চুপচাপ দেখেছেন, এতদিন 5 মাস ওপর তিনি চুপচাপ দেখেছেন। এবার বুঝলেন লোহা গরম হয়েছে, এবার কামারের হাতুড়ির ঘা মারার সময়। একদিকে যখন দেশের অভ্যন্তরীণ অবস্থা, তখন ওদিকে আমেরিকায় পট পরিবর্তন। ডিপ স্টেট খতম, যারা বাংলাদেশে এই কাণ্ড ঘটিয়েছে, হাসিনা সরকারের পতন ঘটিয়েছে। বাইডেনের বিসর্জন, জাস্টিন ট্রুডোর পতন, এসব কিন্তু বিচ্ছিন্ন নয়, এক সূত্রে বাঁধা। সুতরাং হাসিনার নির্জনবাস শেষ হল। 19শে জানুয়ারি বাংলাদেশ সময় 6টায় তিনি আওয়ামী লীগ নেতা কর্মীদের উদ্দেশ্যে বার্তা দিতে ফেসবুক লাইভে আসবেন। কবে? 19শে জানুয়ারি। কি বক্তব্য রাখবেন তিনি, কি বক্তব্য রাখা উচিত সেটা আমরা দেখি। আমার নিজের ধারণা, এই দীর্ঘ নির্জন বাসে তিনি সম্ভবত সবচেয়ে বেশি যে কাজটা করেছেন। কমেন্ট সেকশনে, আর আমাদের চ্যানেলটিতে এখন নতুন থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আর কে কোথা থেকে আজকের ভিডিওটি দেখেছেন অবশ্যই দ্রুত কমেন্টে জানিয়ে ফেলুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ।